সংস্কৃতির মুখোশে ভয়ঙ্কর লুটেরা পীযূষ বন্দ্যোপাধ্যায়, আছে অর্থ পাচারের অভিযোগও। হাসিনাকে আশ্রয় দিয়ে ঠিক করেননি মোদি, বললেন ভারতীয় সাংবাদিক, ড্রোন মোতায়েনের খবর ভুয়া। পতনের মুখে দামেস্ক, আসাদের পলায়নের খবর প্রত্যাখ্যান। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ সংবাদে, সাথে আছি আমি রীতা চৌধুরী। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21eTV চ্যানেলে। কথিত সাংস্কৃতিক ব্যক্তিত্বের মুখোশের আড়ালে ভয়ঙ্কর এক লুটেরার নাম পীযূষ বন্দ্যোপাধ্যায়। যেখানে বসেছেন তার পরিণত করেছেন লুটপাটের স্বর্গরাজ্যে। অর্থ পাচারের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। তবে আওয়ামী লীগের দালালির সুবাদে সব ধরনের অপরাধ থেকে পেয়েছেন দায় মুক্তি। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। চিনি হয়তো একরকম ভাবে, কিন্তু তার অজানা পেছনের কথা অনেক কিছু জানি না। টেলিভিশন ও চলচ্চিত্রের অভিনেতা পীযূষ বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত চরিত্রের পুরোটাই ঢাকা মুখোশে। শেখ হাসিনার ১.৫ দশকে স্বৈরশাসনের পুরো সময় জুড়ে বাগিয়ে নেন সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ পদ। পলাশী থেকে ধানমন্ডি চলচ্চিত্রে মুজিব চরিত্রে অভিনয় করে পুরস্কার হিসেবে পান এফডিসির ব্যবস্থাপনা পরিচালক পদ। এ সময় ৩.৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকে মামলা হয় তার বিরুদ্ধে, কিন্তু হাসিনার আশীর্বাদে সেখান থেকে দায়মুক্তি মেলে পীযূষের। ২০১৫ সালে মামলার নথি বলছে, চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন এফডিসির জন্য চীন থেকে নিম্নমানের বিভিন্ন সরঞ্জাম এনে সরকারের ৩.৪৬ কোটি টাকা অপচয় করেন পীযূষ ও তার ৩ সহযোগী। মামলাটি প্রথমে তদন্ত করেন দুদকের উপপরিচালক হামিদুল হাসান, কিন্তু ২০১৫ সালে শেখ হাসিনার বিশ্বস্ত আমলা ইকবাল হোসেন পাটোয়ারি কমিশনের চেয়ারম্যান হয়ে এলে ঘুরে যায় মামলার গতিপথ। পীযূষ বন্দ্যোপাধ্যায়ের নাম চার্জশিট থেকে বাদ দিয়ে দায় চাপানো হয় বাকি ৩ আসামির উপর। বিভিন্ন মেয়াদে তাদের দেয়া হয় কারাদণ্ড। তো উনি এই যে যাচাই বাছাই যে কমিটির যারা ছিল কারোর কথা নেয় না, এবং এখানে কারো কোনো সই স্বাক্ষর নাই। একমাত্র যে প্রকল্প পরিচালক যে ছিল, ওনার একক ক্ষমতা বলে এমডির মাধ্যমে এবং তখনকার মন্ত্রীর মাধ্যমে ওনারা এটাকে পাশ করে। এই যে ওই যে আপনার এডিট থেকে যে রিপোর্ট দিয়েছে, এটাকেও তো তারা করলো না করে ওনারা মেশিন কিনলো। এফডিসির পর পীযূষ দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেন ২১ টেলিভিশনকে। প্রতিষ্ঠানটির প্রকৃত চেয়ারম্যান ও সিইও আব্দুস সালামকে ২০১৫ সালের ৬ জানুয়ারি কারাগারে পাঠানোর পর ২৫ নভেম্বর দখলে নেয় বিতর্কিত এস আলম গ্রুপ। চ্যানেলটির শীর্ষ পদগুলোতে একের পর এক বসতে থাকেন আওয়ামী সরকারের সুবিধাভোগীরা। তারই ধারাবাহিকতায় ২০২০ সালের ১২ মার্চ সিইও পদে আসীন হন পীযূষ বন্দ্যোপাধ্যায়। দায়িত্ব পালন করেন চলতি বছরের ১৩ জুলাই পর্যন্ত। এ সময় ২১ টেলিভিশনকে এইচডিতে উন্নীতকরণের নামে উন্নতমানের যন্ত্রপাতি কেনাকাটায় হয় ব্যাপক অনিয়ম। এইচডিতে রূপান্তরিত অর্থাৎ হাই ডেফিনেশন টেলিভিশনে রূপান্তরিত করার জন্য যে প্রজেক্ট নেওয়া হয়, সেই প্রজেক্টে তিনি নিম্নমানের সামগ্রী ব্যবহার করেছেন অতি উচ্চ মূল্যে। এখানে প্রায় ২০ কোটি টাকা খরচ করে যে সামগ্রী কেনা হয়েছে, সেগুলো যথাযথ মানের এবং ব্যবহার উপযোগী ছিল না। নথিপত্র বলছে ৩টি স্টুডিও ক্যামেরা কেনা হয়েছে ১,৮,৯৩,০০০ টাকায়, কিন্তু এ খাতের বিশেষজ্ঞরা বলছেন এগুলোর প্রকৃত মূল্য ৮৩ লাখ টাকার বেশি নয়। প্রোডাকশন সুইচার কেনা হয়েছে প্রায় ৪০ লাখ টাকায়, কিন্তু এর বাজার মূল্য ২৬ লাখ টাকার মতো। স্টেশন রাউটার কেনা হয়েছে প্রায় ২০ লাখ টাকায়, যার প্রকৃত বাজার মূল্য ১০,৮০,০০০ টাকা। সব মিলিয়ে ৯,৬০,০০,০০০ টাকার যন্ত্রপাতির খরচ দেখানো হয়েছে ১৫,৩২,০০,০০০ টাকা। নাটক সিনেমা কেনার ক্ষেত্রে নিতেন কমিশন। আমাদের বিভিন্ন নাটক, সিনেমা এবং অন্যান্য অনুষ্ঠান যারা বিভিন্ন ভেন্ডরের মাধ্যম থেকে এখানে কেনা হতো, তাদের কাছ থেকে তিনি কমিশন পেতেন। ক্ষমতা কুক্ষিগত করতে ২১ টেলিভিশনে নিজস্ব একটি বলয় গড়ে তোলেন পীযূষ। বলয়ের বাইরে থাকা কর্মীদের উপর চালাতেন স্টিম রোলার। চাকুরিও হারান অনেকে। আর হাসিনার দালালি করে গণমাধ্যমটিকে পরিণত করেন আওয়ামী সরকারের প্রচার যন্ত্রে। তিনি একটা বলয় তৈরি করেছিলেন বা কোরাম তৈরি করেছিলেন। তার কোরামের কিছু লোক ছিল যারা ছিল তার পাচাটা। এইচআরের মাধ্যমে বয়স দেখে আমাদের চাকরি থেকে বাদ দিয়ে দিচ্ছে, বয়স দেখে, অথচ নিজের বয়স কিন্তু বেশি আমাকে চাইতে। হ্যাঁ, এইভাবে করছে। আমি তাকে রিকোয়েস্ট করেছি, আমার ৬ মাস সময় দাও, আমার ছেলে মেয়ের লেখাপড়া হোক, আমি চলে যাব নেই। কিন্তু ওনার মধ্যে সেই মানবিকতা আসে নাই।
পীযূষ বলয়ের বাইরে থাকার পরিণতি কি তার স্পষ্ট প্রমাণ মেলে চাকরিচ্যুত প্ল্যানিং এডিটর বিপ্লব পালের ফেসবুকে ধারাবাহিক লেখনীতে। তিনি উল্লেখ করেছেন, তৎকালীন প্রধান বার্তা সম্পাদক অখিল পোদ্দার, সম্প্রচার বিভাগের সুজন দেবনাথ ও অনুষ্ঠান বিভাগের সাইফ আহমেদকে নিয়ে সিন্ডিকেট গড়ে তোলেন পীযূষ। তাদের লুটপাট আর অনিয়মের সঙ্গী না হওয়ায় চাকরি হারান বিপ্লব পাল। এ কাজে সক্রিয় ভূমিকা পালন করেন পীযূষের স্ত্রী জয়শ্রীকর জয়া। শেখ হাসিনা জামানায় পীযূষ বন্দ্যোপাধ্যায় সবচেয়ে বেশি সক্রিয় ছিলেন তার সংগঠন সম্প্রীতি বাংলাদেশ নিয়ে। দিনের ভোট রাতে করা থেকে শুরু করে আওয়ামী লীগের প্রতিটি অপকর্মের পক্ষে সাফাই গেছে কথিত ধর্মীয় সম্প্রীতির এ সংগঠন। দেশি বিদেশি বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে সংগঠনের নামে টাকা এনে নিজের ইচ্ছামতো করেছেন লোপাট। এরা শুধুমাত্র এক একটা এজেন্ডা নিয়ে সরকারকে, এই ফেসিবাদকে রক্ষার জন্য একটা এজেন্ডা নিয়ে নামতো এবং অজ্ঞাত সূত্র থেকে বলতে পারেন, আবার বাংলাদেশের মানুষের লুটের টাকা থেকেও বলতে পারেন যে তাদের অর্থায়ন করা হতো, সুবিধা দেওয়া হতো। সেই সুবিধার জোরেই তারা কিন্তু এইসব কর্মকাণ্ড করত। তার কাজই ছিল এই সম্প্রীতি বাংলাদেশের নামে একটি বিশেষ রাষ্ট্রের যে কিছু এজেন্ডা ছিল সেই এজেন্ডাগুলোকে বাস্তবায়ন করা। তবে এত অনিয়ম আর দুর্নীতি করলেও রাজধানীর বনানী ডিওএইচএস এর এই ভবনে পাওয়া গেছে তার একটি মাত্র ফ্ল্যাটের খোঁজ। অভিযোগ রয়েছে লুটপাটের পুরোটাই ভারতে পাচার করেছেন তিনি। 5 আগস্ট হাসিনা সরকারের পতনের পর থেকে লাপাত্তা সম্প্রীতির বার্তা ছড়ানোর আড়ালে চরম সাম্প্রদায়িক চেতনার সেই পীযূষ বন্দ্যোপাধ্যায়। পৈতৃক নিবাস ফরিদপুরেও এখন আর কেউ থাকে না পীযূষ পরিবারের। এ ব্যাপারে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনে পাওয়া যায়নি তাকে। 90-এর দশকের গোড়ার দিকে পীযূষ বন্দ্যোপাধ্যায় ছিলেন দৈনিক লাল সবুজ পত্রিকার প্রতিষ্ঠাকালীন নির্বাহী সম্পাদক। লুটেপুটে খেয়েছেন সে প্রতিষ্ঠানও। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। গণ অভ্যুত্থানের মুখে বাংলাদেশ থেকে বিতাড়িত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত সরকার ঠিক করেনি বলে মনে করেন ভারতীয় সাংবাদিক অর্ক ভাদুরী। পাশাপাশি সংখ্যালঘু ইস্যুতে ভারতীয় গণমাধ্যম যে বিভ্রান্তিমূলক সংবাদ পরিবেশন করছে তা দুই দেশের নাগরিকদের মধ্যে বিদ্বেষ বাড়িয়ে তুলছে বলেও জানান তিনি। 21 টেলিভিশনের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন অর্ক ভাদুরী। বিস্তারিত সঞ্জয় অধিকারী রিপোর্টে। ছাত্র জনতার বিক্ষোভের মুখে গত 5 আগস্ট দেশ ছাড়তে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার পতনের পর পালিয়ে গিয়ে তিনি আশ্রয় নিয়েছেন ভারতে। তবে কোন বিবেচনায় মোদী সরকার হাসিনাকে আশ্রয় দিয়েছে সেটি এখনও স্পষ্ট করেনি ভারত সরকার। রাজনৈতিক স্বার্থে বিজেপি সরকার হাসিনাকে রাখলেও দেশটির অনেকেই বিষয়টি ভালোভাবে নিতে পারেনি। ভারতের ভালো লাগুক বা না লাগুক, এটা মেনে নিতে হবে যে বাংলাদেশ থেকে বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে এবং শেখ হাসিনাকে উৎখাত করেছেন। সহস্রাধিক মানুষকে তার নির্দেশে হত্যা করা হয়েছে কয়েকদিনের মধ্যে। শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার যে সিদ্ধান্ত, সেটা ভারতের জন্য খুব সুবিধাজনক সিদ্ধান্ত নয়। শেখ হাসিনা কার্যত আমাদের ভারতের বোঝা হয়ে দাঁড়াচ্ছে। সম্প্রতি ইসকন থেকে বহিষ্কৃত চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের পর দুই দেশের মধ্যে সম্পর্কের আরও অবনতি হয়। বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়, বিশেষ করে হিন্দুদের উপর চরম নির্যাতন হচ্ছে বলে ভারতীয় কট্টরপন্থীরা মিথ্যা অভিযোগ তোলে, যা দুই দেশের নাগরিকদের মধ্যে বিদ্বেষ আরও বাড়িয়েছে। শেখ হাসিনার আমলেও কিন্তু ব্যাপক পরিমাণে হিন্দু নির্যাতনের ঘটনা ঘটেছে। 2021 সালে দুর্গাপুজোয় আপনি জানেন যে 500-এরও বেশি পূজা মণ্ডপে হামলা হয়েছে এবং এই গণ অভ্যুত্থানেও কিন্তু একদম বাচ্চা মেয়ে রিয়া গোপ থেকে শুরু করে আরো বেশ কিছু হিন্দু মানুষ তারা প্রাণ দিয়েছেন। গত কয়েক বছর এই সম্পর্ক এতখানি তলানিতে গিয়ে কেন ঠেকলো? ভারতে এবং দুর্ভাগ্যজনকভাবে পশ্চিমবঙ্গেও অতি দক্ষিণপন্থী হিন্দুত্ববাদী শক্তির উত্থান, যারা কার্যত একটা আদার বা একটা অপর তৈরি করতে চাইছে এখন খুব বেশি করে বাংলাদেশ। ভারতীয় গণমাধ্যমেরও সমালোচনা করেন তিনি। বলেন, অন্তর্বর্তী সরকারের গত 4 মাসে ভারতীয় মিডিয়াগুলো বাংলাদেশ নিয়ে যতটা সক্রিয় হয়েছে এর আগে কখনোই তা দেখা যায়নি। আমাদের দেশের মেইনস্ট্রিম মিডিয়া এবং রাজনৈতিক দলগুলির একটা বড় অংশ তারা বাংলাদেশের হিন্দু নির্যাতন সম্পর্কে তখনই কেবলমাত্র সংবেদনশীল হয়ে ওঠেন যখন শেখ হাসিনা বা আওয়ামী লীগ ক্ষমতায় থাকেন না। অর্ক ভাদুরীর মতে, ভারত সরকারের বাংলাদেশকে শুধু আওয়ামী লীগের চোখে না দেখে বৃহত্তর দৃষ্টিতে দেখা উচিত। বাংলাদেশের সার্বভৌমত্বকে সম্মান করা ভীষণ গুরুত্বপূর্ণ যে কোনো দেশের জন্যই, এবং অবশ্যই ভারতের জন্য। আমাদের উচিত আওয়ামী লীগের লেন্সে বাংলাদেশকে দেখা বন্ধ করা। যদি আমরা এটা করতে পারি তাহলে ডেফিনেটলি বাংলাদেশের
মানুষের সঙ্গে ভারতের মানুষের, পশ্চিমবঙ্গের মানুষের যে সৌহার্দ্যমূলক সম্পর্ক ছিল, নিঃসন্দেহে সেটা পুনঃপ্রতিষ্ঠিত হবে। তবে দুই দেশের জাতীয় পতাকা নিয়ে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তা কোনোভাবেই কাম্য হতে পারে না বলে উল্লেখ করেন তিনি। শেখ হাসিনা নয়, আমাদের আসলে প্রয়োজন বাংলাদেশের জনগণের সঙ্গে বন্ধুত্ব। সঞ্জয় অধিকারী, একুশে টেলিভিশন, ঢাকা। ভারতীয় গণমাধ্যমের সীমান্তে বাংলাদেশের পক্ষে ড্রোন মোতায়েনের যে দাবি করা হয়েছে তা ভুয়া খবর বলছে প্রধান উপদেষ্টা প্রেস উইং। সিএ প্রেস উইং ফ্যাক্টস ভেরিফাইড ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়। একই সাথে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু অন্যায্যভাবে উপস্থাপন করা হচ্ছে। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। ভারতীয় সাপ্তাহিক ইন্ডিয়া টুডের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ভারত সীমান্তে বাংলাদেশের পক্ষ থেকে ড্রোন মোতায়েন করা হয়েছে। এমন স্পর্শকাতর বিষয়ের সত্যতা কতখানি তা খতিয়ে দেখেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রেস উইং ফ্যাক্টসের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয় এটি মিথ্যা ও বানোয়াট খবর। সেখানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্রের বরাতে বলা হয়, নিয়মিত কার্যক্রম ছাড়া দেশের কোনো বর্ডার অঞ্চলে ড্রোন মোতায়েন করা হয়নি। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ফেসবুক পেজে লিখেছেন, বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু আন্তর্জাতিক গণমাধ্যম এবং প্রভাবশালী দেশের শীর্ষ পার্লামেন্টারি শুনানিতে অন্যায্যভাবে উপস্থাপন করা হয়েছে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের 19 সেপ্টেম্বরের প্রতিবেদনে যে 9 জন হিন্দুর মৃত্যুর কথা বলা হয়েছিল তা নেত্র নিউজের বরাতে তিনি খণ্ডন করে বলেন, এই সহিংসতাগুলো রাজনৈতিক বা ব্যক্তিগত, সাম্প্রদায়িক নয়। ঐক্য পরিষদের তথ্য সংগ্রহ এবং প্রতিবেদন তৈরির পদ্ধতি নিয়েও প্রশ্ন তোলা হয়েছে বলে জানান তিনি। ঐক্য পরিষদের এবছরের আরেকটি প্রতিবেদনকেও বিতর্কিত বলেন শফিকুল আলম। প্রতিবেদনে 2023-2024 সালে 45 জন সংখ্যালঘু নিহতের কথা বলা হয়। ঐক্য পরিষদের এমন দাবির সত্যতা নিয়ে গুরুতর প্রশ্ন থাকলেও কোনো গণমাধ্যম চ্যালেঞ্জ করেনি বলে উল্লেখ করেন শফিকুল আলম। তিনি আহ্বান জানিয়েছেন, সেকুলার সংবাদপত্র ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোকে বাংলাদেশের কথিত ধর্মীয় সহিংসতার মামলাগুলো তদন্ত করার, কেননা অন্তর্বর্তী সরকার সংখ্যালঘু নির্যাতনের কথিত ঘটনাগুলোর ন্যায্য তদন্ত চায়। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। বিরতি নিচ্ছি, যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। যত দ্রুত সম্ভব দেশকে স্থিতিশীল দেখতে চায় বিএনপি, বললেন তারেক রহমান। আবার আমন্ত্রণ একুশের সংবাদে। যত দ্রুত সম্ভব দেশকে স্থিতিশীল অবস্থায় দেখতে চায় বিএনপি, এমন মন্তব্য করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে ফরিদপুরে বিএনপি রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্ততা বিষয়ক বিভাগীয় কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন তিনি। এর আগে সদর উপজেলা হলরুমে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ ইসলামের সভাপতিত্বে কর্মশালায় এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, তারেক রহমানের উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ABM মোশাররফ হোসেন। দেশে যদি সত্যিকারভাবে জবাবদিহিতা থাকতো, তাহলে কি দেশের মানুষের এই 2000 কোটি টাকা পাচার করা সম্ভব ছিল? অবশ্যই সেটা সম্ভব ছিল না। যেই নির্বাচনের জন্য দেশের মানুষ, যেই জবাবদিহিতা তৈরির জন্য, যেই অধিকার প্রতিষ্ঠিত করার জন্য দেশের মানুষ জীবন দিয়েছে, আমাদের হাজারো নেতাকর্মী শহীদ হয়েছেন, সেই কার্যটি যাতে সম্পন্ন হয়। এরই সাথে শেষ করছি একুশের সংবাদ। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। সংস্কৃতির মুখোশে ভয়ঙ্কর লুটেরা পীযূষ বন্দ্যোপাধ্যায়, আছে অর্থ পাচারের অভিযোগও। হাসিনাকে আশ্রয় দিয়ে ঠিক করেননি মোদি, বললেন ভারতীয় সাংবাদিক, ড্রোন মোতায়েনের খবর ভুয়া। পতনের মুখে দামেস্ক, আসাদের পলায়নের খবর প্রত্যাখ্যান। সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে।
সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।